গল্পের নাম পুঁই মাচা। সরি, শোন, এটা বন্ধ কর। গল্পের নাম পুঁই মাচা। সহায় হরি চাটুর্যে উঠানে পা দিয়াই স্ত্রীকে বললেন, একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও তো। তারক বুড়ো গাছ কেটেছে, একটু ভালো রস আনি। স্ত্রী অন্নপূর্ণা খড়ের রান্নাঘরের দাওয়ায় বসিয়া শীতকালের সকালবেলা নারকেল তেলের বোতল ঝেঁটার কাঠি পুড়িয়া দুই দুই আঙুলের সাহায্যে কাটায় কালীগণ কাঠি লগ্ন জমানো তৈলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতে লাগিয়াছিলেন। স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টানিয়া দিলেন মাত্র, কিন্তু বাটিকে ঘটি বাহির করিয়া দেওয়ার জন্য বিন্দুমাত্র আগ্রহ তো দেখাইলেন না, এমনকি বিশেষ কোনো কথাও বলিলেন না। সহায়হরি অগ্রগতি হইয়া বলিলেন, কি হয়েছে, বসে রইলে যে, দাও না একটা ঘটি। আহ, খেন্তি টেন্তি সব কোথায় গেল এরা? তুমি তেল মেখে বুঝি ছোবে না? অন্নপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিকক্ষণ চাইয়া রইলেন। পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞাসা করিলেন, তুমি মনে মনে কি ঠাউরেছ, বলতে পারো? স্ত্রী অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায় হরি মনে ভীতির সঞ্চার হইল। ইহা যে ঝড়ের অব্যাহতির পূর্বের আকাশে স্থিরভাবে মাত্র, তাহা বুঝিয়া তিনি মরিয়া হইয়া ঝড়ের প্রতীক্ষায় রইলেন। একটু আমতা আমতা করিয়া কহিলেন, কেন, কি আবার কি? অন্নপূর্ণা পূর্বাপেক্ষে শান্ত সুরে বলিলেন, দেখো, রস রঙ্গ কোন না বলেছি, ন্যাকামি করতে হয় অন্য সময় করো, কিন্তু কিছু জানো না নাকি খোঁজ রাখো না? অত বড় মেয়ে যার ঘরে, সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায় কি করে তা বলতে পারো? গায়ে কি গুজব উঠছে জানো? সহায় হরি আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, কেন, কি গুজব? কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়ি? কেবল বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ের বাস করা যায় না। সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয়। সহায় হরি বিস্মিত হইয়া কি বলিতে যাইতেছিলেন, অন্নপূর্ণা পর্ববৎ সুরেই পুনর্বার বলিয়া উঠিলেন, একবারে একঘরে করবে গো, তোমাকে একঘরে করবে। কাল চৌধুরীদের চণ্ডী মণ্ডপে এসব কথা হয়েছে। আমাদের হাতে ছোড়া জল আর কেউ খাবে না। আমাদের হাতের ছোঁয়া জল আর কেউ খাবে না। আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না। ও নাকি উচ্চ গণ্ড করা মেয়ে। গায়ের কোনো কাজে তোমাকে আর কেউ যেতে বলবে না। যাও, ভালোই হয়েছে তোমার। এখন গিয়ে দুলে বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও। সহায় হরি তাচ্ছিল্য ভাব প্রকাশ করিয়া বলিলেন, এই আমি বলি, না জানি কি ব্যাপার, একঘরে। এবার সবাই একঘরে করেছেন, এবার বাকি আছেন কালময়ী ঠাকুর। ও অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন, কেন, তোমাকে একঘরে করতে বেশি কিছু লাগে নাকি? কিন্তু সমাজে মাথা না একজন মাতব্বর লোক, চাল নেই, চুলো নেই, এক কড়ায় মুরদ নেই, চৌধুরীরা তোমায় একঘরে করবে, তা আর এমন কঠিন কথা কি? আর সত্যি তো একদিন ধাড়ি মেয়ে হয়ে উঠল, হঠাৎ স্বর নামিয়ে বলিলেন, হলো, এ 15 বছরে বাইরে কমিয়ে বলে বাড়ালে কি হবে? লোকের নেই। পুনরায় গলা উঠাইয়া বলিলেন, না, বিয়ে দেওয়ার গা না কিছু,
আমি কি যাব পাত্র ঠিক করতে? সশরীরে যতক্ষণ স্ত্রীর সম্মুখে বর্তমান থাকিবেন, স্ত্রীর গলায় সুর ততক্ষণ কমিয়া কোনো সম্ভাবনাই নাই। বুঝিয়া সহায় হরি দাওয়া হইতে তাড়াতাড়ি একটি কাঁসার বাটি উঠাইয়া লইয়া খিড়কির দুয়ারে লক্ষ্য করিয়া যাত্রা করিলেন। কিন্তু খিড়কির দুয়ারে একটু এদিকে কি দেখিয়া হঠাৎ থামিয়া গেলেন এবং আনন্দপূর্ণ স্বরে বলিয়া উঠিলেন, এমন কি রে খেন্তিমা? এসব কথা থেকে অনিল, ও এই যে 14-15 বছরের একটি মেয়ে আর দুইটি ছোট ছোট মেয়ে পেছনে লইয়া বাড়ি ঢুকিল। তাহার হাতে এক বোঝা পুঁই শাক। ডাঁটাগুলো মোটা ও হলদে চেহারা দেখিয়া মনে হয় কারও পাকা পুঁই গাছ উপড়াইয়া ফেলিয়া উঠানে জঙ্গল তুলিয়া দিতেছিল। মেয়েটি তাদের উঠানে জঞ্জাল প্রাণপণে তুলাইয়া আনিয়াছে। ছোট মেয়ে দুটির মধ্যে একজন হাত খালি, অপরজন হাতে গোটা 2-3 পুঁই পাতা জড়ানো কোনো দ্রব্য। বড় মেয়েটি খুব লম্বা, গোলমাল চেহারা, মাথায় চুলগুলো রুক্ষ আর অগোছালো বাতাসে উড়িতেছে। মুখখানি খুব বড়, চোখ দুটো ডাগর ডাগর ও শান্ত। সরু সরু কাঁচের চুড়িগুলো 2 পয়সা ডজনের একটি সেফটি পিন দিয়া একত্র করিয়া আটকানো। পিনটার বয়স খুঁজিতে চাইলে প্রাগৈতিহাসিক যুগে দেখিয়া পড়িতে হয়। এই বড় মেয়েটির নামই বোধ হয় খেন্তি, কারণ সে তাড়াতাড়ি পিছন ফিরিয়া তাহার পশ্চাতীন্নর হাত হইতে পুঁই পাতা জড়ানো দ্রব্যটি লইয়া মিলিয়া ধরিয়া বলিল, চিংড়ি মাছ বাবা। গয়া কুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম দিতে চায় না বলে তোমার বাবার কাছে আর দিনকার দারুণ 2 পয়সা বাকি আছে। আমি বললাম, দাও গয়া পিসি, আমার বাবা কি তোমার 2 পয়সা নিয়ে পালিয়ে যাবে? আর সেই পুঁই শাকগুলো ঘাটের ধারে কাকা বললেন নিয়ে যাওয়া, কেমন মোটা মোটা। অন্নপূর্ণা দাওয়া হইতে অত্যন্ত ঝাঁজের সহিত চিৎকার করিয়া উঠিল, নিয়ে যা। আহা, কি অমর্ত্যই তোমাকে তাড়া দিয়েছে। পাকা পুঁই ডাঁটা কাজ হয়ে গিয়েছে, 2 দিন পরে ফেলে দিত, নিয়ে যা। আর উনি তখন আগাছা উঠিয়ে নিয়ে এসেছেন। ভালোই হয়েছে, তাদের আর নিজেদের কষ্ট করে কাটতে হলো না। যত পাতুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে। ধাড়ি মেয়ে বলে দিয়েছি না, তোমার বাড়ি বাইরে কোথাও বাদ দিও না, লজ্জা করো না। এপাড়া সেপাড়া করে বেড়াতো। বিয়ে হয়ে যে 4 ছেলের মা হতো, খাওয়ার নামে আর জ্ঞান থাকে না। কোথাও শাক, কোথাও বেগুন, আর একজন বেড়াচ্ছেন কোথাও রস, কোথাও ছাই, কোথাও পাশ। ফেলে বলছি, ওসব ফেল। মেয়েটি শান্ত অথচ ভয়ে মিশ্রিত দৃষ্টিতে মার দিকে চাহিয়া হাতের বাঁধন আলগা করিয়া দিল। পুঁই শাকের বোঝা মাটিতে পড়িয়া গেল। অন্নপূর্ণা বকিয়া চলিলেন, যা তা রাধি ও আপদগুলা টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ে আয় তো।
যা ফের যদি বাড়ির বার হতে দেখেছে, তা ঠ্যাং যদি খোঁড়া না করি তো বোঝা মাটিতে পড়িয়া গিয়াছিল। চোট মেয়েটি কলের পুতুলের মতো সেগুলো তুলিয়া লইয়া খিড়কি অভিমুখে চলিল, কিন্তু ছোট মেয়ে অত বড় বোঝা আকড়াইতে পারিল না। অনেকগুলি ভাটা এদিকে ওদিকে ঝুলিতে ঝুলিতে চলিল। সহায় হরি ছেলেমেয়েরা তাহাদের মাকে অত্যন্ত ভয় করিত। সহায় হরি আমতা আমতা করিয়া বলিতে গেলেন, তা এনেছে ছেলে মানুষ বলে, তুমি আবার বরং পুঁই শাকের বোঝা লইয়া যাইতে যাইতে ছোট মেয়েটি ফিরিয়া দাঁড়াইয়া মার মুখের দিকে চাইল। অন্নপূর্ণা তাহার দিকে চাইয়া বলিলেন, না 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 না, নিয়ে যা, খেতে হবে না। মেয়ে মানুষের আবার অত লোলা কিসের? এক পাড়া থেকে আর এক পাড়ায় নিয়ে আসবে। দুটো পাকা পুঁই শাক ভিক্ষে করে। যা যা, তুই যা, দূর করে বনে দিয়ে আয়। সাহেরি বড় মেয়ের মুখে দিয়ে চাইয়া দেখিলেন, তাহার চোখ দুইটা জলে ভরিয়া আসিয়াছে। তার মনে বড় কষ্ট হইল, কিন্তু মেয়ের যতই স্বাদের জিনিস হোক, পুঁই শাকের পক্ষাবলম্ব করিয়া দুপুরবেলা স্ত্রীকে চটাইতে তিনি আদৌ সাহসী হইলেন না। নিঃশব্দে খিড়কিটি দৌড় দিয়া বাহির হইয়া গেলেন। রাঁধিতে রাঁধিতে বড় মেয়ের মুখের কাতর দৃষ্টি স্মরণে পরিবার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণা মনে পড়িল। গত অরন্ধনের পূর্বদিন বাড়িতে পুঁই শাক রান্নার সময় খেন্তি আবদার করিয়া বলিয়াছিল, মা, অর্ধেকগুলো কিন্তু একা আমার, আর অর্ধেক সব মিলে তোমাদের। বাড়িতে কেউ ছিল না। তিনি নিজে গিয়া উঠোনে ও খিড়কির দোরের আশেপাশে যে ড্যাঁঠা পড়িয়াছিল সেগুলো কুড়াইয়া লইয়া আসিলেন। বাকিগুলো কুড়ানো যায় না, ডোবার ধারে ছাই গাদার ফেলিয়া দিয়াছে। কুচো চিংড়ি দিয়া এইরূপ চুপি চুপি পুঁই শাকের তরকারি বানিয়ে রাঁধিলেন। দুপুরবেলা খেন্তির পাশে পাতে পুঁই শাকের চচ্চড়ি দেখিয়া বিস্মিত ও আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে চাইল। দুই একবার ওকে একে ঘুরিয়া আসিতেই অন্নপূর্ণা দেখিলেন উক্ত পুঁই শাকের এক টুকরো তার পাতে পড়িয়া নাই। পুঁই শাকের উপর তার এই মেয়েটির কিরূপ লোভ তাহা তিনি জানিতেন। জিজ্ঞাসা করলেন, কি রে খেন্তি, আর একটু চচ্চড়ি দেব? খেন্তি তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া এক আনন্দজনক প্রস্তাব সমর্থন করিল। কি ভাবিয়া অন্নপূর্ণার চোখের জল আসিল। চাপিতে গিয়া তিনি চোখ উঁচু করিয়া চালের বাতায় গোজা ঢালা হইতে শুকনো লঙ্কা পাড়িতে লাগিলেন। কালী মায়ের চণ্ডী মণ্ডপে সেদিন বৈকাল বেলা সয়াহরির ডাক পড়িল। সংক্ষিপ্ত ভূমিকায় ফাঁদিবার পর কালীময় উত্তেজিত সুরে বলিলেন যে, সে সব দিন কি আর আছে ভায়া? এই ধরো কেষ্ট মুখুজ্জে ও স্বভাব নইলে পাত্র দেব না। স্বভাব নইলে পাত্র দেবে না করে কি কাণ্ডটাই করলে! অবশেষে কিনা হরির ছেলেটাকেও ধরে পড়ে। মেয়ের বিয়ে দেয় তবে রক্ষে। তার কি স্বভাব! রায়ের বলে 6-7 পুরুষের ভঙ্গ পচা ক্ষত্রিয়। পরে সুর নরম করিয়া বলিলেন, তা সমাজের যেসব শাসন দিন আর
আছে, কি দিন চলে যাচ্ছে, বেশি দূর যাইনি। যাই কেন, সেই এই যে তোমার মেয়েটি 13 বছর। সয়াহরি বাধা দিয়া বলিতে বললে গেলেন, এই শ্রাবণেই 13। আহা, 13 আর 16 তফাৎ কিসের শুনি? 13 আর 16 তফাৎটা কিসের? আর সে তোরই হোক, চাই 16ই হোক, আর সে 13ই হোক, চাই 16ই হোক, চাই 50ই হোক, তাতে আমাদের দরকার নেই। সে তোমাদের হিসেব তোমার কাছে। কিন্তু পাথর আশীর্বাদ হয়ে গেল। কিন্তু বেঁকে বসলে কি জন্যে শুনি? ও তো এরকম উচ্চগণ্ড বাবা মেয়ে, ও তো এরকম উচ্চগণ্ড করা মেয়ে, আশীর্বাদ হওয়া যা, বিয়ে হওয়া তা, আর 7 পাকে যা বাকি, এই তো সমাজে বসে এসব কাজগুলো তুমি যে করবে, আর আমরা বসে বসে দেখব, এ তুমি মনে ভেবে নাও। সমাজে বামুনদের যদি জাত মারবার ইচ্ছা না থাকে, মেয়ের বিয়ে বন্দোবস্ত করে ফেলো। পাত্তর রাজপুত্রের না হলেও কি পাত্তর মেলে না? গরিব মানুষ দিতে থুতে পারবে না বলেই সীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিলাম। লেখাপড়া নাই বা জানলেও জজ ম্যাজিস্ট্রেট না হলেও কি মানুষ না? দিব্যি বাড়ি, বাগান, পুকুর। শুনলাম এবার নাকি কুড়ির জমিতে চাষি আমন ধানও করেছে। ব্যাস, বা রাজার হাল। 2 ভাইয়ের অভাব কি? ইতিহাসটা হইতেছে যে মণিগায়ের উক্ত মজুমদারের মহাশয়ের পুত্রটি কালীমায়ের ঠিক ইতিহাসটা হইতেছে যে মণিগায়ের উক্ত মজুমদারের মহাশয়ের পুত্রটি কালীময়ের ঠিক করিয়া দেন। কেন কালীময়ের মাথা ব্যথা করিয়া সরাসরি মেয়ের বিয়ে সম্বন্ধ মজুমদারের মহাশয়ের ছেলের সঙ্গে ঠিক করতে গেলেন? তার কারণ নির্দেশ করিতে লইয়া কেউ কেউ বললেন যে কালীময় নাকি মজুমদার মহাশয়ের কাছে অনেক টাকা ধারেন, অনেক দিনের সুদ পর্যন্ত বাকি, শীঘ্রই নালিশ হইবে ইত্যাদি। এ গুজব যে শুধু অবান্তর তাও নয়, ইহাও কোনো ভিত্তি আছে বলিয়া মনে হয় না। ইহা দুষ্টু পক্ষের রটনা মাত্র। যাহাই হোক, পাত্রপক্ষ আশীর্বাদ করিয়া যাওয়ার দিন কতক পরে সহায়রি টের পান পাত্রটির কয়েক মাস পূর্বে নিজের গ্রামে কি একটা করিবার ফলে গ্রামের এক কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের হাতে বেদম প্রহার খাইয়া কিছুদিন নাকি শয্যাগত ছিল। এরকম পাত্রের মেয়ে দেওয়ার প্রস্তাব মনোপুত না হওয়ায় সহায়রি যে সম্বন্ধ ভাঙিয়া দেন। দিন 2 পরে কথা, সকালে উঠিয়া সহায়রি উঠানে বাতাবিলেবুর গাছের ফাঁক দিয়া যেটুকু নিতান্ত কচি রাঙা রৌদ্র আসিয়াছিল, তারই আতপে বসিয়া আপন মনে তামাক টানিতেছেন বড় মেয়ে খেন্তি আসিয়া চুপি চুপি বলিল, বাবা যাবে না? মা ঘাটে গেল। শহরে একবার বাড়ির পাশে ঘাটের দিকে কি জানি কেন চাহিয়া দেখিলেন, পরে নিরস্তর বলিলেন, যা শিগগিরি শাবলখানা নিয়ে আয় দেখি। কথা শেষ করিয়া তিনি উৎকণ্ঠার সহিত জোরে জোরে তামাক টানিতে লাগিলেন এবং পুনরায় একবার কি জানি কেন খিড়কির দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করিলেন। ইতিমধ্যে প্রকাণ্ড ভারী একটি লোহার শাবল 2 হাত দিয়া আকড়াইয়া ধরিয়া খেন্তি আসিয়া পড়িল।
তারপরে পিতা পুত্রীর তে সন্তর্পণের সম্মুখে দরজা দিয়া বাহির হইয়া গেল। ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কাহারও ঘরে শীত দেওয়ার উদ্দেশ্য লইয়াছেন। অন্নপূর্ণা স্নান করিয়া সবে কাপড় ছাড়িয়া উনুন ধরাইয়া জোগাড় করিতেছিলেন, সম্মুখে বাড়ির ছোট্ট খুকি দুর্গা আসিয়া বলিল, খুড়িমা, মা বলে দিল খুড়িমাকে গিয়ে বল মা ছোবে না, তুমি আমাদের নবান্নটা মেখে আর ইতুর ঘটগুলো বার করে দিয়ে আসবে। মুখুজ্জেবাড়ি ও পাড়ায় যাইবার পথের বাঁ ধারে এক জায়গায় শেওড়া বনভাটা, রাংচিতা ও বনচালতা গাছের ঘন বন। শীতের সকালে এক প্রকার লতা পাতার ঘন গন্ধ বন হইতে বাহির হইতেছিল। একটা লেজ ঝোলা হলদে পাখি আমর গাছের এ ডাল হইতে ও ডালে যাইতেছে। দুর্গা আঙুল দিয়া দেখাইয়া বলিল, খুড়িমা, ওই যে কেমন পাখিটা। পাখি দেখতে গিয়া অন্নপূর্ণা কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করেছিল। ঘন বনটার মধ্যে কোথাও একখণ্ড চুপ চুপ করিয়া একটা আওয়াজ হইতেছিল। কে যেন কি খুঁড়িতেছে দুর্গার কথায়। পরে হঠাৎ সেটা বন্ধ হইয়া গেল। অন্নপূর্ণা সেখানে খানিকক্ষণ থমকিয়া দাঁড়াইলেন, পরে চলিতে আরম্ভ হইল। কাজ করিয়া ফিরিতে অন্নপূর্ণা কিছু বিলম্ব হইল। বাড়ি ফিরিয়া দেখিলেন খেন্তি উঠানে রৌদ্র বসিয়া তেলের বাটি সম্মুখে লইয়া খোপা খুলিতেছে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে তাকাইয়া দেখিয়া রান্নাঘরে গিয়া উনুন ধরাইবার উদ্যোগ করিতে লাগিলেন। মেয়েকে বলিলেন, এখনো নাইতে যাসনি রে? কোথায় ছিলি এতক্ষণ? খেন্তি স্নান করিতে যাইবার একটুখানি পরেই সয়াহরি সৎসায়ের 15-16 সেত ভারী একটা মেটে আলু ঘাড়ে করিয়া কোথা হইতে আসিয়া উপস্থিত হইলেন এবং সম্মুখে স্ত্রীকে দেখিয়া কৈফিয়ত দৃষ্টিতে সেই দিকে চাহিয়া বলিয়া উঠিলেন, ওই রে পাড়ার মশায়া চৌকিদার রোজই বলে, কর্তা ঠাকুর, তোমার বাপ থাকতে তবু মাসে মাসে একটি আমার পায়ের ধুলো পড়তো, তা আজকাল তোমার আর আসো না। এই বেড়ার গায়ে মেটে আলু করে রেখেছি, তা দাদা ঠাকুর বরং। অন্নপূর্ণা স্থির দৃষ্টিতে স্বামীর দিকে তারা চাইয়া বলিলেন, বড় বজর পোতার বনের মধ্যে বসে খানিক আগে কি করেছিল শুনি? সয়াহরি অবাক হইয়া বলিলেন, আমি কখনো না। এই তো আমি। সয়াহরি ভাব দেখিয়া মনে হইতেছিল তিনি এইমাত্র আকাশ হইতে পড়িয়াছেন। অন্নপূর্ণা পূর্বেই মতো স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাইয়া বলিলেন, চুরি তো করবেই। 3 কাল গিয়েছে, 1 কাল আছে, মিথ্যা কথাগুলো আর এখনো বলো না। আমি সব জানি। মনে ভেবেছিলে আপদ ঘাটে গিয়েছে, আর কি দুর্গার মা ডেকে পাঠিয়েছে। ও পাড়ায় যাচ্ছি শুনলাম, বরজ পাতার বনের মধ্যে কি সব চুপ চুপ শব্দ। তখনই আমি বুঝতে পেরেছি সাড়া পেয়ে শব্দ বন্ধ হয়ে গেল। সেই আবার খানিক দূর গেলাম, আবার দেখি শব্দ। তোমার তো ইহকালও নেই, পরকালও নেই। চুরি করতে ডাকাতি করতে যা ইচ্ছে করে তাই, কিন্তু মেয়েটাকে আবার এর মধ্যে নিয়ে গিয়ে ওর মাথা খাওয়ার কিসের জন্য? শহরে হাত নাড়িয়া বরজ পাতার তাহার উপস্থিতি থাকার বিরুদ্ধে কতকগুলি প্রমাণ
উত্থাপন করিবার চেষ্টা করিতে গেলেন, কিন্তু স্ত্রীর চোখে দৃষ্টির সামনে তাহার বেশি কথা যোগাইল না, বা কথিত উক্তিগুলির মধ্যে কোনো পূর্বাপর্য সম্বন্ধ খুঁজিয়া পাওয়া গেল না। আধা ঘণ্টা পরে খেন্তি স্নান ছাড়িয়া বাড়ি ঢুকিল। সম্মুখে মেটে আলুর দিকে একবার আর চোখে তাকিয়ে নিহর মুখে উঠানে আহ্লাদ অত্যন্ত মনোযোগ সহিত, এখানে কিরম হচ্ছে না, ভুল হয়ে যাচ্ছে না এখানটায়, মানে বাদো হচ্ছে। চোখে চাহিয়াই মুখে উঠানের আলনায় অত্যন্ত মনোযোগের সহিত কাপড় মেলিয়া দিতেছিল। আর চোখে চাহিয়া নিহর মুখে উঠানে আহ্লাদ অত্যন্ত মনোযোগের সহিত কাপড় মেলিয়া দিতেছিল। অন্নপূর্ণা ডাকিলেন, খেন্তি, এদিকে একবার আয় তো, শুনে যা। মায়ের ডাক শুনিয়া খেন্তির মুখ শুকাইয়া গেল। সে ইতস্তত করিতে করিতে মার নিকট আসিলে তিনি জিজ্ঞাসা করিলেন, এই মেটে আলু দুজনে মিলে তুলে এনেছিস না? খেন্তির মা মুখের দিকে একটুখানি চাহিয়া থাকিয়া একবার ভূপতির মেটে আলুর দিকে চাইল, পরে পুনরায় মার মুখের দিকে চাইল এবং সঙ্গে সঙ্গে ক্ষিপ্ত দৃষ্টিতে একবার বাড়ির মুখস্থ বাঁশঝাড়ের মাথার দিকেও চাহিয়া রইল। তাহার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল, কিন্তু মুখ দিয়া কথা বাহির হইল না। অন্নপূর্ণা কড়া সুরে বলিলেন, কথা বলছিস নে রে যে বড়, এই মেটে আলু তুই এনেছিস কি না? খেন্তি বিপন্ন চোখে মার মুখের দিকে চাহিয়া ছিল, উত্তর দিল, হ্যাঁ। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিয়া বলিলেন, পাজি, আজ তোমার পিঠে আমি আজ কাঠের চালার ভাঙব, তবে ছাড়ব। বরস পাতার বনের গিয়েছ মেটে আলু চুরি করতে? সমর্থ মেয়ে বিয়ের টুগ্গি হয়ে গেছে কোনো কালে, সেই একগলা বিজন বন, তার মধ্যে দিন দুপুরে বাঘ লুকিয়ে থাকে, তার মধ্যে থাকে, পরে আলু নিয়ে এলো তুলে। যদি গোসাইরা চৌকিদার ডেকে তোমাদের ধরিয়ে দেয়, তোমার কোন শ্বশুর এসে তোমার বাঁচাতো? আমার জোট খাবো, আমার জোটে খাবো না, জোটে খাবো না, জোটে না খাবো, তা বলে পরের জিনিস হতো? এ মেয়ে নিয়ে আমি আর কি করব মা? 2-3 দিন পরে একদিন বৈকালে ধুলো মাটি মাখা হাতে খেন্তি মাকে আসিয়া বলিল, মা, মা দেখবে এসো। অন্নপূর্ণা গিয়া দেখিলেন ভাঙা পাঁচিলের ধারে সে যে ছোট খোলা জমিতে কয়েকগুলো পাথরকুচি ও কণ্টিকারি জঙ্গল হইয়াছিল। খেন্তি ছোট্ট বোনটিকে লইয়া সেখানে মহা উৎসাহে তরকারির আওলাতে করিবার আয়োজন করিতেছে এবং ভবিষ্যৎভাবী নানাবিধ কাল্পনিক ফলমূলের অগ্রদূত স্বরূপ বর্তমান কেবল একটিমাত্র শীর্ষকা পুঁইশাকের চারা কাপড়ের ফালির গ্রন্থি বন্ধনে বন্ধ হইয়া ফাঁসি হইয়া যাওয়ার আসামির মতো ঊর্ধ্ব মুখে একখণ্ড শুকনো কঞ্চির গায়ে ঝুলিয়া রয়েছে। ফলমূলাদির অবশিষ্টগুলো আপাতত তার বড় মেয়ের মস্তিষ্কের নামে অবস্থিতি করিয়াছে, দিনের আলোয় এখনো বাড়ির হয় নাই। অন্নপূর্ণা হাসিয়া বলিলেন, দূর পাগলি, এখন পুঁইর ডাঁটা চারা পোতে কখনো? বর্ষাকাল
বর্ষাকালে পুঁততে হয়। এখন সে জল না পেয়ে মরে যাবে। খেন্তি বলল, কেন? আমি রোজ জল ঢালবো। অন্নপূর্ণা বলল, দেখ, হতে বেঁচে যেতেও পারে। আজকাল রাতে খুব শিশির হয়, খুব শীত পড়িয়াছে। সকালে উঠিয়া সরাসরি দেখিলেন তার দুই ছোট মেয়ে দোলাই গায়ে বাঁধিয়া রোদ রোদ উঠিবার প্রত্যাশায় উঠানে কাঁঠাল তলায় দাঁড়াইয়া আছে। একটা ভাঙা ঝুড়ি করিয়া খেন্তি শীতে কাঁপিতে কাঁপিতে মুখুজ্জে বাড়ি হইতে গোবর কুড়াইয়া আনিল। সহাহরি বলিলেন, হ্যাঁ রে মা খেন্তি, তা সকালে উঠে জামাটা গায়ে দিতে তোর কি হয়? দেখ দেখি, এই শীত। আচ্ছা দিচ্ছি বাবা। ও কই শীত? তেমন তো। হ্যাঁ দে মা, এখনই দে। অসুখ বিসুখ 5 রকম হতে পারে, বুঝলি বুঝলি নে। অসহায় হরি বাহির হইয়া গেলেন। ভাবিতে ভাবিতে গেলেন, তিনি কি অনেক দিন মেয়ের মুখে ভালো করিয়া চাহেননি নাই? খেন্তির মুখ এখন সুশ্রী হইয়া উঠিয়াছে। জামার ইতিহাস জামার ইতিহাস নিম্নলিখিত স্বরূপ। বহু বৎসর অতীত হইল। হরিপুরের বাঁশের মেলা হইতে সহাহরি কালো ছাঁচের এই 2.5 টাকা মূল্যের জামাটি ক্রয় করিয়া আনেন। ছিঁড়িয়া যাইবার পর তাহাতে কতবার রিপু ইত্যাদি করা হয়েছিল। সম্প্রতি গত বছর হইতে খেন্তির স্বাস্থ্যোন্নতি হওয়ায় দারুণ জামাটি তার গায়ে হয় না। সংসারে এসব খোঁজ সহাহরি কখনো রাখিতেন না। জামার বর্তমান অবস্থা অন্নপূর্ণা জানা ছিল না। খেন্তির নিজস্ব ভাঙা টিনের তরঙ্গের মতোই উহা থাকিত। পৌষ সংক্রান্তির সন্ধ্যাবেলায় অন্নপূর্ণা তার একটা কাশিতে চালের গুঁড়া ময়দা ও গুঁড়া দিয়া চটকাইতেছিলেন। একটি ছোট বাটিতে 1 বাটি তেল। খেন্তি কুড়ুনি নিয়ে একটা কলার পাতা পাড়িয়া 1 মালা নারকেল কুড়িতেছে। অন্নপূর্ণা প্রথমে খেন্তির সাহায্য লইতে শিক্ষিত হন নাই, কারণ সে যেখানে সেখানে বসে, বনে বাদারে ঘুরিয়া ফেরে, আর তাহার কাপড় চোপড় স্বাস্থ্যসম্মত ও সূচি নয়। তাহার কাপড় চোপড় স্বাস্থ্যসম্মত ও সূচি নয়। অবশেষে খেন্তি নিতান্ত ধরিয়া পড়ায় হাত পা ধুইয়া ও শুদ্ধ কাপড় পরিয়া তাহাকে বর্তমান পথে নিযুক্ত করিয়াছেন। ময়দার গোলা মাখা শেষ হইলে অন্নপূর্ণা উনুনে খোলা চাপাইতে যাইতেছেন। ছোট মেয়ে রাধা হঠাৎ ডান হাতখানা পাতিয়া বলিল, মা ওইটুকু। অন্নপূর্ণা বড় গামলাটা হইতে এই একটুখানি গোলা তুলিয়া লইয়া হাতের আঙুল 5টি দ্বারা একটি বিশেষ মুদ্রা রচনা করিয়া সেটুকু রান্নার প্রসারিত হাতের উপর দিলেন। মেজো মেয়ে পুটি অমনি ডান হাতখানা কাপড়ে তাড়াতাড়ি মুছিয়া লইয়া মার সামনে পাতিয়া বলিল, মা আমায় একটু। খেন্তি সূচি বস্ত্রে নারকেল কুড়িতে কুড়িতে লুব্ধ নেত্রে মধ্যে মধ্যে এদিকে চাহিতেছিল। এ সময় খাইতে চাওয়া মা পাছে বকে, সেই ভয়ে চুপ করিয়া রইল। অন্নপূর্ণা বললেন, দেখি নিয়ে আয় খেন্তি ওই নারকেল মালাটা, ওতে তোর জন্য একটু রাখি। খেন্তি ক্ষিপ্ত হস্তে নারকেলের উপর মালাখানা যাহাতে ফুটা নাই সেখানে সারাইয়া দিল। অন্নপূর্ণা তাহাতে একটু বেশি করিয়া গোলা ঢালিয়া দিলেন। মেজো মেয়ে পুটি বলিল, জ্যাঠামশাই অনেকখানি দুধ নিয়েছে, রাঙা দিদি ক্ষীর তৈরি করেছিল, ওদের অনেক ওরকম হবে।
খেন্তি মুখ তুলিয়া বলিল, এই বেলা আবার হবে নাকি? ওরা তো ও বেলায় ব্রাহ্মণ নিমন্ত্রণ করেছিল, সুরেশ কাকাকে আর ও পাড়ায় টিনুর বাবাকে। ও বেলায় তো পায়েস, ঝোল, পুলি, মুগ তুক্তি এইসব হয়েছে। পুটি জিজ্ঞাসা করলো, হ্যাঁ মা, ক্ষীর নইলে নাকি পাটিসাপটা হয় না? খেদি বলেছিল, ক্ষীরের পুর না হলে কি পাটিসাপটা হয় না? আমি বললাম, কেন? আমার মা তো শুধু নারকেলের ছাই দিয়ে করে, সে তো কেমন লাগে? অন্নপূর্ণা বেগুনের বোটায় একটুখানি তেল লাগাইয়া খোলায় মাখাইতে মাখাইতে প্রশ্নের উত্তর উত্তর খুঁজিতে লাগিলেন। খেন্তি বলিলেন, খেন্তি বলিল, খেদির ওইসব কথা? খেদির মা তো ভারী পিঠের করে না কি না? ক্ষীরের পুর দিয়ে ঘিরে ভাজলেই কি আর পিঠে হলো? সেই দিন জামাই এলে ওদের বাড়ি দেখতে গেলুম কিনা, তাই খুড়িমা দুখানা পাটিসাপটা খেতে দিলে। ওরা কেমন একটা ধরা ধরা গন্ধ, আর মার পিঠেতে কখনো গন্ধ পাওয়া যায় না। পাটিসাপটা ক্ষীর দিলে ছাই খেতে হয়। বেপরোয়া ভাবে উপরোক্ত উক্তি শেষ করিয়া খেন্তির মা চোখের দিকে তাকাইয়া জিজ্ঞাসা করল, মা, নারকেল কোড়া একটু নেব? অন্নপূর্ণা বলল, নে মা, কিন্তু এখানে বসে খাস নে, মুখ থেকে পড়বে না কি হবে? যা ওদিকে যা। খেন্তি নারকেলের মালায় এক থাবা কোড়া তুলিয়া লইয়া একটু দূরে গিয়া খাইতে লাগিল। মুখে যদি মনের দর্পণ স্বরূপ হয়, তবে খেন্তির মুখ দেখিয়া সন্দেহের কোনো কারণ থাকিতে পারিত না যে সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করিতেছিল। ঘণ্টাখানেক পরে অন্নপূর্ণা বললেন, ওরে, তোরা তো সব এক এক টুকরো পাতা পেতে বসে তো দেখি, গরম গরম দি। খেন্তি জল ধোয়া জল এইখানটায় ঝাপসা জল দেওয়া ভাত আছে। জল দেওয়া ভাত আছে, ও বেলায় বার করে নিয়ে আয়। ও বেলায় বার করে নিয়ে আয়। খেন্তির নিকট অন্নপূর্ণার এ প্রস্তাব যে খুব মনোপুত হইল না, তা তার মুখ দেখিয়া বোঝা গেল। পুটি বলল, মা, বড়দি পিঠেই থাক, ভালোবাসে ভাত, এবং থাকুক, আমার কাল সকালে খাবো। খান কয়েক খাইবার পরেই ছোট মেয়ে রাধা আর খাইতে চাইল না। সে নাকি অধিক মিষ্টি খাইতে পারে না। সকলের খাওয়া শেষ হইয়া গেলেও খেন্তি তখনও খাইতেছে। সে মুখ বুজিয়া শান্তভাবে খায়, বড় একটা কথা কয় না। অন্নপূর্ণা দেখিলেন সে কম করিয়া 18-19 খানা খাইয়াছে। জিজ্ঞাসা করিলেন, খেন্তি, আর কি নিবি? খেন্তি খাইতে খাইতে শান্তভাবে সম্মতিসূচক ঘাড় নাড়িল। অন্নপূর্ণা তাহাকে আরও কয়েকখানা দিলেন। খেন্তির মুখে চোখে ঈষৎ উজ্জ্বল দেখাইল। হাসি ভরা চোখে মার দিকে চাহিয়া বলিল, বেশ খেতে হয়েছে মা, ওই যে তুমি কেমন ফেনিয়ে নাও ওতেই। কিন্তু সে পুনরায় খাইতে লাগিল। অন্নপূর্ণা হাতা খুন্তি তুলিতে তুলিতে সস্নেহে তার এই শান্ত নিরীহ একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটির দিকে চাহিয়া রহিলেন। মনে মনে ভাবিলেন, খেন্তি আমার
খেন্তি আমার যার ঘরে যাবে তাদের অনেক সুখ দেবে, এমন ভালো মানুষ। কাজকর্মে বকো, মারো, গাল দাও, টু শব্দটি মুখে নেই। উঁচু কথা কখনো কেউ শোনেনি। বৈশাখ মাসে প্রথমে সরাসরি এক দূর সম্পর্কীয় আত্মীয়দের ঘটকালিতে খেন্তির বিবাহ হইয়া গেল। দ্বিতীয় পক্ষে বিবাহ করিলেও পাত্রটির বয়স 24-এর খুব বেশি কোনো মতেই হইবে না। তবু প্রথমে এখানে অন্নপূর্ণা আদৌ ইচ্ছুক ছিলেন না, কিন্তু পাত্রটি সঙ্গতিপূর্ণ শহর অঞ্চলে বাড়ি, সিলেট, চুন ও ইটের ব্যবসায় 2 পয়সা নাকি করিয়াছে, এরকম পাত্র হঠাৎ মেলা বড় দুর্ঘটনা কিনা। জামাইয়ের বয়স এখন একটু বেশি। প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সম্মুখে বাহির হইতে একটু সংকোচ বোধ করিতেছিলেন। পরে পাছে খেন্তির মনে কষ্ট হয়, এই জন্য বরণের সময় তিনি খেন্তির সুপুষ্ট হস্তখানি ধরিয়া জামাইয়ের হাতে তুলিয়া দিলেন। চোখের জলে তাহার গলা বন্ধ হইয়া আসিল, কিন্তু বলিতে পারিলেন না। বাড়ির বাহিরে হইয়া আমলকি তলায় বেড়ার সুবিধা করিয়া লইবার জন্য বরের পালকি একবার নামাইল। অন্নপূর্ণা চাহিয়া দেখিলেন বেড়ার ধারে নীল রঙের মেথি ফুলের গুচ্ছগুলি সেখানে নত হইয়া রয়ে গেছে। খেন্তির কম দামের বালুচরের রাঙা চেলির আঁচলখানা পালকির বাইরে হইয়া সেখানে লুকাইতেছে। তার এই অত্যন্ত অগোছালো, নিতান্ত নিরীহ, একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটিকে পরের ঘরে অপরিচিত মহলে পাঠাইতে তার বুক উতলে এটা কি উদ্বেল হ্যাঁ, উদ্বেল হয়ে ওঠে। পাঠাইতে তার বুক উদ্বেল হইয়া উঠিতেছিল। খেন্তিকে কি অপরে ঠিক বুঝবে? যাইবার সময় খেন্তি চোখের জলে ভাসাইতে ভাসাইতে সান্ত্বনার সুরে বলিয়াছিল, মা, আষাঢ় মাসেই আমাকে এনো, বাবাকে পাঠিয়ে দিও। 2 মাস তো ও পাড়ায় ঠান্দির বলিলেন, তোর বাবা তোর বাড়ি যাবেন কি রে? আগে নাতি হোক তবে তো। খেন্তির মুখ লজ্জায় রাঙা হইয়া উঠিল। জলভরা ডাগর চোখের উপর একটুখানি লাজুক হাসির আভা মাখাইয়া সে একগুঁয়েমি সুরে বলিল, না, যাবে না বই কি। দেখো তো কেমন না যায়। ফাগুন চৈত্র মাসে বৈকাল বেলায় উঠানের মাচায় রৌদ্রে দেওয়া আমসত্ত্ব তুলিতে তুলিতে অন্নপূর্ণা মন হু করিত। তার অত্যাচারী লোভী মেয়েটি আজ বাড়িতে নাই। কোথা হইতে বেড়াইয়া আসিয়া লজ্জাহীনার মতো হাতখানি পাতিয়া মিনতির সুরে অমনি বলিবে, মা, বলবো একটা কথা। ওই কথাটা ছিঁড়ে, ওই কোনটা ছিঁড়ে একটুখানি। 1 বছরের উপর হইয়া গিয়াছে। পুনরায় আষাঢ় মাস, বর্ষা বেশ নামিয়াছে। ঘরের দাওয়ায় বসিয়া সহায়রী প্রতিবেশী বিষ্ণু সরকারের সহিত কথা বলিতেছেন। সহায়রী তামাক সাজিতে সাজিতে বলিলেন, ও তুমি ধরে রাখো, ও রকম হবে দাদা। আমাদের অবস্থা লোকের ওর চেয়ে ভালো, আর কি জুটবে। বিষ্ণু সরকার তালপাতা চাটাইয়ের উপর উপুর হইয়া বসিয়াছিলেন। দূর হইতে দেখিলেন, দেখে মনে হইবার কথা তিনি
রুটি করিবার জন্য ময়দা চটকাইতেছেন। গলা পরিষ্কার করিয়া বলিলেন, না সব তো আর, তাছাড়া আমি যা দেব নগদেই দেব। তোমার মেয়েটির হয়েছিল কি? শহরী হুকাটায় 5-6টি টান দিয়ে কাশিতে কাশিতে বলিলেন, বসন্ত হয়েছিল শুনলাম। ব্যাপারটা কি দাঁড়ালো বুঝলে? মেয়ে তো কিছুতেই পাঠাতে চায় না। 250 আন্দাজ টাকা বাকি। বললে তো টাকা আগেই দেওয়া হবে, মেয়ে নিয়ে যাও। একবারে চামার। তারপর বললাম, টাটকা ভায়া ক্রমে ক্রমে দিচ্ছি। পূজার তত্ত্ব রকম করেও 30 টাকার কমে হবে না। ভেবে দেখলাম কিনা মেয়ের নানান নিন্দে উঠালে। ছোট লোকের মেয়ের মতো চাল, হাবাদে ঘরের মতো খাই খাই, আরো কত কি। পৌষ মাসে দেখতে গেলাম, মেয়েটাকে ফেলে থাকতে পারলাম না বুঝলে। শহরে হঠাৎ কথা বন্ধ করিয়া জোরে জোরে মিটিং মিটিং করত কত মিটিং কতক ধরিয়া শহরিক হঠাৎ কথায় বন্ধ করিয়া জোরে জোরে মিটিং কতক ধরিয়া হুঙ্কার টান দিতে লাগিলেন। কিছুক্ষণ দুজনের কোনো কথা শোনা গেল না। অল্পক্ষণ পরে বিষ্ণু সরকার বললেন, তারপর? আমার স্ত্রী অত্যন্ত কান্নাকাটি করাতে পৌষ মাসে দেখতে গেলাম। মেয়েটাকে যে অবস্থা করেছে শাশুড়িটা শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, না জেনে শুনে ছেলেটাকে সঙ্গে কুটুম্বিতে করলেই এরকম হয়। যেমনি মেয়ে তেমনি বাপ। পৌষ মাসের দিন মেয়ে দেখতে এলেন শুধু হাতে। পরে বিষ্ণু সরকার দেখে চাইয়া বলিলেন, বলি আমরা চাটুর্যের নামে নীল কুঠির আমলে এ অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছে। আজই নাই হয় আমি প্রাচীন অভিজাতের গৌরবে সহায়হরির শুষ্ক সুরে হা হা করিয়া খানিকটা শুষ্ক হাস্য করিলেন। বিষ্ণু সরকার সমর্থন সূচক একটা স্পষ্ট শব্দ করিয়া বার কত ঘাড় নাড়িলেন। তারপর ফাল্গুন মাসেই আর বসন্ত হলো এমন চামার বসন্ত গায়ে থেকেই খোঁজ পেয়েছিল। তারও ওইখানে ফেলে রেখে গেল। আমার না একটা সংবাদ না কিছু, তারা আমার সংবাদ দেয়, তা আমি গিয়ে দেখতে পাইনি। না, আমি এমনি চামার গহনাগুলো অসুখ অবস্থায় গা থেকে খুলে নিয়ে তবে ঢালায় পাঠিয়ে দিল। যাক, তা চলো যাওয়া যাক। বেলা গেল। চারদিক ঠিক করলে পিঁপড়ে টোপে মুড়ির চা তো সুবিধা হবে না। তারপর কয়েক মাস কাটিয়া গিয়াছে। আজ আবার পৌষ মাসের দিন। এবার পৌষ মাসের শেষাশেষি। সে এত শীত পড়িয়াছে যে অত্যন্ত বৃদ্ধ লোকেরাও বলা বলি করিতেছেন যে এরূপ শীত তারা কখনো জ্ঞানে দেখেননি। সন্ধ্যার সময় নানান ঘরে রান্নাঘরে মধ্যে বসিয়া অন্নপূর্ণা সরু চাকলি পিঠার জন্য চালের গুঁড়া গোলা তৈরি করিতেছেন। পুটি ও রাধি উনানে পাশে বসিয়া আগুন পোয়াইতেছেন। রাধি বলিতেছেন, আর একটু জল দিতে হবে মা, অত ঘন করে ফেলো না। পুটি বলল, আচ্ছা মা, ওতে তো নুন দিলে হয় না? ও মা, দেখ না মা, রাধির দোলাই কথাই ঝুলছে, এখনই ধরে উঠবে। অন্নপূর্ণা বলিয়া উঠিলেন, সরে বসো না মা। আগুনের ঘাড়ে গিয়ে না বসলে কি আগুন পোয়ানো হয় না?
এই দিকে আয় গো। এটা কি? গোলা। গোলা তো এডি হইয়া গেল। খোলা আগুনে চড়াইয়া অন্নপূর্ণা গোলা ঢালিয়া মুচি দিয়া চাপাইয়া ধরিলেন। দেখিতে দেখিতে মিঠে আঁচে পিঠে টোপরের মতন ফুলিয়া উঠিল। পুটি বলিল, মা দাও প্রথম পিঠাখানা, কানাচে সারা ষষ্ঠীকে ফেলে দিয়ে আসি। অন্নপূর্ণা বলিলেন, একা একা যাস নে, রাধিকে নিয়ে যা। খুব জ্যোৎস্না উঠিয়াছিল। বাড়ির পিছনে খাড়া গাছের ঝোপের মাথায় তেলাকুচো লতার থলো থলো সাদা ফুলের মধ্যে জ্যোৎস্না আটকে রয়েছে। পুটি ও রাধি খিড়কির দোর খুলিতে একটা শিয়াল শুকনো পাতায় খসখস শব্দ করিতে করিতে ঘন ঝোপের মধ্যে ছুটিয়া পালাইল। পুটি পিঠাখানা জোর করিয়া ছিঁড়িয়া ঝোপে মাথায় ফেলিয়া দিল। তারপর চারিধারে নির্জন বাঁশবনের নিস্তব্ধতায় ভয় পাইয়া ছেলে মানুষ পিছু হটিয়া আসিয়া খিড়কির দরজার মধ্যে ঢুকিয়া পড়িয়া তাড়াতাড়ি দ্বার বন্ধ করিয়া দিল। পুটি ও রাধি ফিরিয়া আসিলে অন্নপূর্ণা জিজ্ঞাসা করিলে, দিল্লি? পুটি বলিল, হ্যাঁ মা, তুমি আর বছর যেখানে থেকে নেবুর চারা তুলে এনেছিলে সেখানেই ফেলে দিলাম। তারপর সে রাত্রে অনেকক্ষণ কাটিয়া গেল। পিঠা গড়া প্রায় শেষ হইয়া আসিয়াছে। রাতও তখনও খুব বেশি। জ্যোৎস্নার আলোয় বাড়ির পিছনে বনে অনেকক্ষণ ধরিয়া একটা কাঠঠোকরা পাখি ঠক র র র শব্দ করিতেছে। তাহার স্বরটা যেন ক্রমে তন্দ্রালু হইয়া পড়িতেছে। দুই বোনের খাইবার জন্য কলার পাতা ছিঁড়িতে ছিঁড়িতে পুটি অন্যমনস্ক ভাবে হঠাৎ বলিয়া উঠিল, দিদি বড় ভালোবাসো তো? তিনজনেই খানিকক্ষণ নির্বাক হইয়া বসিয়া রইল। তারপর তাদের তিনজনেরই দৃষ্টি তেমন করিয়া আপনা আপনি এক কোণে আবদ্ধ হইয়া পড়িল, যেখানে বাড়ির সেই মেয়েটির লোভের স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়াইয়া আছে। কত স্বাদের নিচের হাতে পোতা পুঁই গাছটা মাচা জুড়িয়া বাড়ি আগে উঠিয়াছে। বর্ষার জল, কার্তিক মাসের শিশির লইয়া কচি কচি সবুজ ডগাগুলি নাচতে, সব ডগাগুলে মাচাতে সব ধরে নাই। কার্তিক মাসের শিশির লইয়া কচি কচি সবুজ ডগাগুলি মাচাতে সব ধরে নাই। মাচা হইতে বাহির হইয়া দুলিতেছে সুস্পষ্ট নধর প্রবহমান জীবনের লাবণ্য ভরপুর। এটা একটু বেঁধে গেছে, কিন্তু কে করবা? হ্যাঁ, এইতো। গল্পের নাম পুঁই মাচা।